Hello and welcome to IELTS Professor. একটা ভেরি কমপ্লিকেটেড লেসন নিয়ে আজকের ভিডিওটা শুরু করব। সেটা হচ্ছে আমাদের অনেকেরই এই আইএলটিএস রাইটিংয়ে মার্কিং ক্রাইটেরিয়াটা খুব বেশি পরিচিত না আমরা এটার সাথে, যেটার কারণে অলমোস্ট 50% ক্যান্ডিডেট তাদের ডিজার্ভিং ব্যান্ড স্কোর হারাচ্ছে। মার্কিং ক্রাইটেরিয়াতে যে 4টা বিষয় দেখা হয় এর ভিতরে একটা খুবই কনফিউজিং বিষয় হচ্ছে কোহিসিভ ডিভাইসেস। এই শব্দটা যখন আমরা শুনছি এই শব্দটার সাথে আসলে আমরা অ্যাসোসিয়েট করতে পারি না যে আমরা স্কুল কলেজে যে কথাগুলো শিখলাম বা যেই ধরনের শব্দগুলো শিখলাম সেগুলোর সাথে এটার কোনো মিল যখন পাই না তখন আমাদের কাছে বিষয়টা কঠিন লাগে। আসলে কোহেসিভ ডিভাইস বলতে এই 3টে জিনিসকে বোঝায়। একটা হচ্ছে লিঙ্কার্স, একটা হলো কানেক্টার্স, আর একটা হচ্ছে ট্রান্সফরমেটিভ ওয়ার্ডস। লিঙ্কার্সটা আপনারা ইজিলি স্কুল কলেজের লাইফ থেকে চিন্তা করে মনে করতে পারেন। আপনারা যখন কিছু লিঙ্কার্স ইউজ করতেন যেমন ফার্স্টলি, সেকেন্ডলি, এই ধরনের জিনিস, সেগুলোকে লিঙ্কার বলে। কানেক্টার্স হচ্ছে যে বিষয়গুলো একটা সেন্টেন্সকে আরেকটা সেন্টেন্সের সাথে জোড়া দেয় বা কানেক্ট করে। আর ট্রান্সফরমেটিভ ওয়ার্ডস হচ্ছে যখন প্রথম সেন্টেন্সের থেকে পরের সেন্টেন্সের অর্থ পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। যেমন আপনারা অনেকেই কিন্তু হাউ এভার এই শব্দটা শোনেন বা জানেন। সো হাউ এভার যখন ইউজ হয় তখন প্রথম সেন্টেন্সের সাথে দ্বিতীয় সেন্টেন্সের রিলেশন কিন্তু উল্টা হয়ে যায়। ফর এক্সাম্পল, বাংলাদেশ প্লেড ওয়েল, হাউ এভার দে লস্ট দ্য ম্যাচ। তো ভালো খেলেও ম্যাচ হেরে গেল। সো আসেন দেখি কোহেসিভ ডিভাইস বলতে আমরা অ্যাকচুয়ালি কী বুঝি। এই কোহেসিভ ডিভাইস আসলে দুটা কাজ করে। একটা হচ্ছে আপনার রিডারকে, অর্থাৎ আমরা যে লেখাটা লিখি সেই লেখাটা কিন্তু অন্য একজনকে পড়ার জন্য আমরা লিখি। সো যখন ওই রিডারটা পড়ে তখন সে এটা বুঝতে পারে হোয়াট উই আর ডুইং ইন এ সেন্টেন্স, অর্থাৎ এই সেন্টেন্সে আমরা কি বলতে চাচ্ছি এটা বোঝার জন্য এই শব্দগুলো সাহায্য করে। এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে এটা তাদেরকে গাইড করে থ্রু আওয়ার রাইটিং, অর্থাৎ আমাদের পুরো লেখাটা বুঝে বুঝে পড়ার জন্য এই শব্দগুলোর অনেক বেশি গুরুত্ব আছে। এখন আমরা আরেকটু দেখি যে এই গুরুত্বটা কোন দিক থেকে। সেটা হচ্ছে এরা রিলেশনশিপ তৈরি করে বিটুইন 3টে জিনিস। একটা হচ্ছে ক্লজ, সেন্টেন্স এবং প্যারাগ্রাফস। আবার বলছি, ক্লজ, সেন্টেন্স এবং প্যারাগ্রাফ। ক্লজটা কি? ছোট ছোট 2টা অংশ। ধরেন একই সেন্টেন্সের মধ্যে 2টা সেন্টেন্স। যদি আমরা অ্যান্ড দিয়ে একটা সেন্টেন্স তৈরি করি তাহলে এখানে কিন্তু 2টা সেন্টেন্স আছে। ফর এক্সাম্পল, আই লাইক টু প্লে ফুটবল অ্যান্ড ওয়াচ দেম। ধরেন যে ফুটবল খেলতে পছন্দ করি এবং দেখতেও পছন্দ করি, তখন এগুলোকে কিন্তু আমরা ছোটো ছোটো ক্লজ বলছি। আবার আমরা যখন 2টা সেন্টেন্সকে কানেক্ট করছি ফর এক্সাম্পল দিয়ে, ধরেন যে আই লাইক রেড কালার, ফর এক্সাম্পল অল অফ মাই শার্টস আর রেড ইন কালার, তখন আমরা 2টা সেন্টেন্সকে কিন্তু জয়েন করার চেষ্টা করছি। সো যেটা আমরা এখানে বলছিলাম যে কানেক্টার্স। অ্যান্ড ফাইনালি কখনো কখনো একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফে যাওয়ার জন্য আমরা লিঙ্কার বা কানেক্টর ইউজ করি। যেমন আপনারা অনেকেই শুনে থাকবেন শব্দটা অন দি আদার হ্যান্ড। সো অন দি আদার হ্যান্ড প্রথম সেন্টেন্সের সাথে প্রথম প্যারাগ্রাফের সাথে পরের প্যারাগ্রাফকে কন্ট্রাস্ট করে। সো এরকমভাবে আমাদের 6 ধরনের ফাংশন আছে কোহেসিভ ডিভাইসের উপরে। আজকে আমরা 2টা ফাংশনের উপরে দেখব। কিপ ওয়াচিং দ্য নেক্সট ভিডিওস, যেখানে আমরা বাকিগুলোও দেখব। অর্থাৎ 3টা ভিডিওতে আমি আপনাকে 6 ধরনের লিঙ্কার শেখানোর চেষ্টা করব। চলুন দেখি প্রথম টাইপটা কি আছে। এখানে এই যে লিঙ্কারগুলো আছে এগুলোকে আমরা ইনফরমেশন অ্যাড করার জন্য ব্যবহার করি। অর্থাৎ কিছু ইনফরমেশন যখন আমরা অ্যাড করতে চাই সেখানে ব্যবহার করি। একটা বেনিফিট আছে আজকের ক্লাসে, সেটা হলো এইগুলো ব্যবহার করলে আপনার পক্ষে ব্যান্ড 7 বা 8 তোলা সহজ হবে। অর্থাৎ আমরা যেগুলো সিম্পল লিঙ্কার্স সেগুলো ইউজ করছি না, কিছুটা অ্যাডভান্সড লিঙ্কার্স এখানে বোঝার চেষ্টা করছি। সো প্রথমটা হচ্ছে ফার্দারমোর, মোরওভার, ইন অ্যাডিশন। প্রথম যে জিনিসটা শেখার, এই 3জনের অর্থই একই। 3জনের অর্থই একই, ঠিক আছে? অর্থাৎ আপনি ফার্দারমোর যদি ইউজ করেন যেই অর্থ, মোরওভার যদি ইউজ করেন একই অর্থ, এবং ইন এডিশন যদি ইউজ করেন একই অর্থ। তাহলে 3টা শেখার দরকার কি? 3টা শেখার দরকার হচ্ছে আপনি বারবার একই শব্দ যদি ব্যবহার করেন লেখায় তাহলে আপনার মার্কসটা কমে যাবে। সো চলুন দেখি অর্থটা কি। অর্থটা হচ্ছে আমরা এদেরকে অ্যাড করি যখন আরেকটা পয়েন্ট আগের পয়েন্টের থেকে বেশি ইম্পর্টেন্ট। আমার জানা মতে বেশিরভাগ স্টুডেন্ট এই বিষয়টা না জেনে এটা ইউজ করে। দ্যাট মিনস আমরা যখন ফার্দার মোর ইউজ করছি তার মানে প্রথম যে পয়েন্টটা আমরা বললাম সেই পয়েন্টের থেকেও পরের পয়েন্টটা বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এখন পরে যদি কোনো একটা টিচারের মনে হয় যে না প্রথম পয়েন্টের থেকে পরের পয়েন্ট কম গুরুত্বপূর্ণ, তাহলে কিন্তু এই লিঙ্কারটার ব্যবহারটা ভুল হয়ে যাবে। বাংলা একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। ধরেন একটা স্টুডেন্ট বলল যে তার মৌলিক চাহিদা হচ্ছে শিক্ষা, তারপরে খাদ্য। তাহলে একটু চিন্তা করে দেখেন, একটা মানুষের বেঁচে থাকার জন্য শিক্ষা কিন্তু খাদ্যের পরে আসে।
অর্থাৎ আপনাকে আগে খাবার খেয়ে বাঁচতে হবে, তারপর পড়াশোনা করতে হবে। এই ফার্দারমোর, মোরওভার এবং ইন এডিশন এই কাজটাই করে। অর্থাৎ প্রথম যেই সেন্টেন্সটা আপনি বলছেন, এর পরের সেন্টেন্সটা তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হতে হবে। কোথায় বসে এরা? প্যারাগ্রাফের শুরুতে এরা সাধারণত বসে, অর্থাৎ এদেরকে দিয়ে সেন্টেন্সটা শুরু করতে হয়। অর্থাৎ ফার্দারমোর কমা, মোরওভার কমা, অ্যান্ড ইন এডিশন কমা, এভাবে দিয়ে সেন্টেন্সটা শুরু করতে হয়। তার আগের সেন্টেন্সটার থেকে কিন্তু এর গুরুত্বটা বেশি থাকে। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, এখানে বললো দ্য প্রজেক্ট ওয়াজ ডিলেইড ডিউ টু টেকনিক্যাল ইস্যুস। দ্য প্রজেক্ট ওয়াজ ডিলেইড ডিউ টু টেকনিক্যাল ইস্যুস, অর্থাৎ টেকনিক্যাল কারণে এই প্রজেক্টটা দেরি হচ্ছে। ধরেন মেট্রো রেল প্রজেক্ট। এখন দেখেন এখানে তারা ইউজ করলো ফার্দারমোর, দ্য বাজেট ওয়াজ এক্সিডেড বাই 20%। তাহলে দেখেন প্রজেক্ট ডিলের থেকে বেশি ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে বাজেটটাকে 20% বাড়ানো হয়েছে ডিলের কারণে। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে যদি আগে লিখতাম আর এটাকে আমরা পরে লিখতাম, তখন আমাকে ক্যান্ডিডেটকে এক্সামিনার এই ফার্দারমোরের ভুল ব্যবহারের জন্য মার্কস কমে দিত। যদি মার্কস কমে যেত, কত পার্সেন্ট মার্কস হারাতে পারি আমরা? অলমোস্ট 25% মার্কস, শুধুমাত্র এই ছোট ছোট শব্দের জন্য আমরা হারাচ্ছি। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে খুব সাবধানে বুঝতে হবে। সব লিঙ্কার কিন্তু এক না। তাহলে আবারও যদি দেখি, এই লিঙ্কারটা কাজ হচ্ছে এখানে ইনফরমেশন অ্যাড হচ্ছে। নেক্সট যদি আমরা দেখি যে এরকম আর কি শব্দ আছে, তিনটে শব্দ আছে, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যালং সাইড। অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যালং সাইড, এই তিনটারও অর্থ কিন্তু এক্স্যাক্টলি সেম। সো এটা কখন ইউজ হয়? যখন আমরা একটা নাউনের সাথে আরেকটা নাউনকে কানেক্ট করি, একটা নাউনের সাথে আরেকটা নাউনকে, এবং এই প্রিভিয়াস নাউনটা পরের নাউনের সাথে ইদার একই রকম সম্পর্ক বোঝায় অথবা ভিন্ন রকম সম্পর্ক বোঝায়। অর্থাৎ এটা কিন্তু সেম অর্থেও ইউজ হতে পারে অথবা উল্টা অর্থেও ইউজ হতে পারে। যেমন আমরা দুইটা এক্সাম্পল এখানে দেখি, বলছে দ্য রিপোর্ট ওয়াজ সাবমিটেড অ্যালং উইথ এ সামারি অফ দ্য ফাইন্ডিংস। অর্থাৎ একটা রিপোর্ট জমা দেওয়া হয়েছে, সেখানে ফাইন্ডিংসগুলো এর সাথে আছে, তার একই অর্থে ব্যবহার হচ্ছে। যদি এখানে যদি দেখেন আপনি, সেখানে আমরা কিন্তু কিছুটা কন্ট্রাস্ট অর্থে ইউজ করছি। দ্য গভর্নমেন্ট টেকস সাম ডিসিপ্লিনারি অ্যাকশন, তার মানে তারা কিছু আইনগত ব্যবস্থা নিচ্ছে। অ্যালং উইথ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ডিসিপ্লিনারি অ্যাকশন কিন্তু শাস্তি দেওয়ার জন্য ইউজ করা হয়, অর্থাৎ আপনাকে জেল দিবে, জরিমানা দিবে। কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কিন্তু শাস্তির অর্থে ইউজ হয় না। দ্যাট মিনস আপনার সচেতনতা বাড়াবে। তো এই দুটার মধ্যে কিন্তু কোনো লিনিয়ার সম্পর্ক নাই, মানে এদের অর্থ একই না, কিন্তু তবুও আমরা অ্যালং উইথ দিয়ে এই দুটাকে কানেক্ট করছি, যেটা কন্ট্রাস্ট হিসেবে ইউজ হচ্ছে। তাহলে আমরা 5টা লিঙ্কের দেখলাম, যে 5টা লিঙ্কের থেকে আমরা চাইলে ইনফরমেশন অ্যাড করতে পারি। আমরা যদি একটু রিক্যাপ করি, ফার্দারমোর, মোরওভার, ইন এডিশন, যে তথ্যগুলো আগের থেকে বেশি ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে আমাদের অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যালং সাইড। এখানে দুই অর্থে, একই অর্থে বোঝায়, একই সাথে, অথবা ভিন্ন অর্থেও একসাথে বোঝাতে পারে। তাহলে এই অ্যাডিং ইনফরমেশনের জন্য এই 5টা লিঙ্কারকে আপনারা ঘুরিয়ে ফিরে ইউজ করতে পারেন। এখন আমরা চলে যাই নেক্সট যেই লিঙ্কারটা আমাদের আছে সেটা, এটার নাম হচ্ছে সিকোয়েন্সিং ইনফরমেশন। সো অ্যাডিং ইনফরমেশন অ্যান্ড সিকোয়েন্সিং ইনফরমেশন কিন্তু এক না। অ্যাড মানে হচ্ছে কিছু একটা ছিল, এর সাথে আরও যোগ করব, জোড়া দিব। সিকোয়েন্সিং মানে হচ্ছে একটা শেকল তৈরি করব, অর্থাৎ একটা চেইনের মতো তৈরি করব। তাহলে সিকোয়েন্সিংয়ের জন্য আমরা যে শব্দগুলো ব্যবহার করতে পারি, যেগুলো একটু হাই ভ্যালু ওয়ার্ড, অর্থাৎ ব্যান্ড 6 না, তার বেশি আপনাকে অ্যাচিভ করতে হেল্প করতে পারে, একটা হচ্ছে নেক্সট, দেন, আফটার দ্যাট, সাবসিকুয়েন্টলি। এগুলি কিন্তু সিকোয়েন্স ওয়ার্ড, রিমেম্বার। তার মানে এইটার অর্থ একই না, এটার যা অর্থ এটার একই অর্থ না, এটার যা অর্থ এটার একই অর্থ না, বরং এটাকে আপনি 1, এটাকে 2, এটাকে 3, এটাকে 4 এভাবে মনে রাখতে পারেন, 1 2 3 4 এভাবে। সো চলেন দেখি এগুলো কেন ইউজ হয়। এই যে শব্দটা এখানে ব্যবহার আমরা করছি, ক্রোনোলজিক্যাল অর্ডার। ক্রোনোলজি মানে হচ্ছে সময়, সময়ের যে অর্ডার, সেটার সাথে আপনি যখন এদেরকে ব্যবহার করবেন, তাহলে শুরুরটার জন্য যে শব্দ, তার পরেরটার জন্য নেক্সট শব্দ, তারপরেরটার জন্য তার পরের শব্দ, সব শেষেরটার জন্য শেষ শব্দ, এভাবে ব্যবহার করতে হবে। এটা কিসের জন্য হতে পারে? ইভেন্টের জন্য অথবা অ্যাকশনসের জন্য, কোনো ধরনের ঘটনাকে বর্ণনার জন্য, অথবা আপনি কিছু করেছেন এটাকে বর্ণনা করার জন্য। সো এটা পার্ট 2তেও ইউজ করতে পারেন আপনি, স্পিকিং, অথবা রাইটিং টাস্ক 2তেও ব্যবহার করতে পারেন। টাস্ক 1এও কিছু কিছু ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে।
সো এটা কোথায় আমরা এটাকে ইউজ করি? এদেরকেও আমরা সাধারণত সেন্টেন্সের শুরুতে অথবা প্যারাগ্রাফের শুরুতে ব্যবহার করি, মাঝখানে ইউজ করি না। চলুন একটা এক্সাম্পল দেখি। আমরা বলছি নেক্সট উই উইল ডিসকাস দ্য মেথডোলজি অফ দ্য রিসার্চ, অর্থাৎ পরবর্তীতে আমরা রিসার্চ মেথডোলজি আলোচনা করব। দেন, তার মানে এটা শেষ হয়ে যাওয়ার পরে, দেন উই উইল অ্যানালাইজ দ্য ডেটা অ্যান্ড রেজাল্টস। আফটার দ্যাট, তার মানে রেজাল্ট অ্যানালাইসিস করার পরে we will draw some conclusions and implications. Subsequently, অর্থাৎ সর্বশেষ আমরা যেটা করছি, we will make some recommendations for future research. সো দেখেন এই যে শব্দগুলা, এই শব্দগুলা কিন্তু রিপ্লেসেবল না, বরং একটার পরে একটা আসবে। এই বিষয়টা কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে। চলুন এরকম আর কি শব্দ আছে আমরা একটু দেখি। এই চারটা শব্দ আপনি ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে বিফোর, আফটার, ডিউরিং এবং ওয়াইল। বিফোর, আফটার, ডিউরিং এবং ওয়াইল, এই চারটা শব্দ আমরা কোথায় ব্যবহার করব এবং কেন ব্যবহার করব? এদেরকে ব্যবহার করা হয় একটা টাইম রিলেশনশিপ দেখানোর জন্য, বিটুইন টু ইভেন্টস, অর্থাৎ দুইটা ঘটনার সাথে সময়ের কি সম্পর্ক আছে এইটা বোঝানোর জন্য আমরা বিফোর, আফটার, ডিউরিং অ্যান্ড ওয়াইল এটা ইউজ করি। সো একটা এক্সাম্পল দেখি, দেখেন। অ্যান্ড দেন আমরা অ্যাকচুয়ালি এদেরকে কোথায় ইউজ করব? এদেরকে আমরা ইউজ করব সাধারণত প্রিপোজিশন ফলোড বাই নাউন এই হিসাবে। এগুলোকে আমরা প্রিপোজিশন হিসেবে ধরতে পারি, তার মানে নাউনের আগে এদেরকে ব্যবহার করতে হবে। চলুন এক্সাম্পল দেখে নেই। বিফোর উই স্টার্ট দ্য প্রেজেন্টেশন প্লিজ টার্ন অফ ইউর ফোনস। তখন দেখেন আমরা কিন্তু বিফোর দিয়ে সেন্টেন্সটা শুরু করলাম, এই জন্য এখানে একটা কমা দিতে হলো। আপনি চাইলে এই অল্টারনেটিভ সেন্টেন্সটা বলতে পারতেন, প্লিজ টার্ন অফ ইউর ফোনস বিফোর উই স্টার্ট দ্য প্রেজেন্টেশন। সো এখানে দেখেন প্রেজেন্টেশন শুরু করার আগে কি করতে হবে সেটা বলা হচ্ছে, অর্থাৎ এই যে দুইটা অ্যাকশন, প্রেজেন্টেশন শুরু করা এবং ফোন অফ করে দেওয়া, এই দুইটার মধ্যে সম্পর্ক তৈরি করলো এই শব্দটা বিফোর। একইভাবে দেখেন, আফটার শি ফিনিশড হার ডিগ্রি শি গট আ জব ইন আ মাল্টিন্যাশনাল কোম্পানি। সো জব, ডিগ্রিটা শেষ করার পরে কিন্তু চাকরিটা পেয়েছে, পরের জন্যই আমরা আফটার ইউজ করছি। সো আমরা অনেকেই যখন কোহিসিভ ডিভাইস কথাটা শুনি তখন আমাদের কাছে খুব জটিল লাগে, কিন্তু আমাদের জানা সব শব্দগুলোকেই কিন্তু কোহিসিভ ডিভাইস বলা হয়। দেখেন এরপরে ডিউরিং ইউজ হচ্ছে। ডিউরিং মানে চলাকালীন সময়ে। ডিউরিং দ্য মিটিং হি রেইজড সাম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, তার মানে এইটা কিন্তু মধ্যবর্তী সময়কে বোঝাচ্ছে ডিউরিং। ধরেন যে কোনো কিছু চলছে, এর ভিতরে আমরা ডিউরিংটা ইউজ করছি। অ্যান্ড ওয়াইল হি ওয়াজ ড্রাইভিং, এইটাও কিন্তু চলছে, এটা অর্থে বোঝানো হচ্ছে। দ্যাট মিনস ডিউরিং এবং ওয়াইল চলমান সময়কে বোঝাচ্ছে, আফটার কোনো ঘটনার পরের ঘটনাকে বোঝাচ্ছে, বিফোর কোনো কিছু ঘটার আগের ঘটনাকে বোঝাচ্ছে। তাহলে এই সবগুলো শব্দই কিন্তু আমাদের শব্দের সাথে শব্দ, সেন্টেন্সের সাথে সেন্টেন্সকে কানেক্ট করতে সাহায্য করে, যেটাই কোহিসিভ ডিভাইসের মূল অ্যাকচুয়ালি উদ্দেশ্য। সো আমরা আজকের ভিডিওতে এই জিনিসগুলোই দেখলাম যে দুই ধরনের কোহিসিভ ডিভাইস, একটা হচ্ছে ইনফরমেশন অ্যাড করার জন্য, আর একটা হচ্ছে আমরা কোনো সিকোয়েন্সিং তৈরি করার জন্য, মানে হচ্ছে শেকলের মতো জিনিসগুলিকে কানেক্ট করব। আমাদের আরও দুটো ভিডিও আসবে যেখানে আমরা আরও কিছু কোহিসিভ ডিভাইসেস দেখব, যেগুলো আপনার রাইটিং ব্যান্ড স্কোরকে খুব দ্রুতই চেঞ্জ করে দিতে সক্ষম বলে আমি আশা রাখছি। Keep watching IELTS Professor's wonderful videos and do subscribe. Take care.